হ্যালো সুপারহিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত মার্বেল মুভি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ নিয়ে। এটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 37 নম্বর মুভি আর মার্বেল মাল্টিভার্সের 75 নম্বর মুভি। এর আগে যে 3টি ফ্যান্টাস্টিক ফোর মুভি এসেছিল সেগুলো আলাদা আলাদা ইউনিভার্সের কাহিনী, আর ঠিক তেমনই আজকের এই মুভির কাহিনীও মার্বেলের মেন ইউনিভার্সের না, বরঞ্চ অন্য ইউনিভার্সের। তো চলুন ইন্ট্রোতে বেশি সময় না কাটিয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। যেহেতু এই ফ্যান্টাস্টিক ফোর মুভির কাহিনী মার্বেল মাল্টিভার্সের এক অন্য ইউনিভার্সের, তাই সেটি আর্থ 616 না, বরঞ্চ আর্থ 828। আর এই আর্থ 828-এ কোনো অ্যাভেঞ্জার্স নেই, এক্সম্যান নেই, এমনকি কোনো সুপার পাওয়ার বিংই নেই। এই ইউনিভার্সে শুধু এই ফ্যান্টাস্টিক ফোরেরাই হলো সুপার হিরো, মানে এই ইউনিভার্সের একমাত্র সুপার হিরো টিম। আর এই মুভির টাইম লাইন আর্থ 828 ইউনিভার্সের 1960-এর সময়ের। মুভির শুরুতে দেখা যায় নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্যান্টাস্টিক ফোরের বিল্ডিং, যার নাম ব্যাক্সটার বিল্ডিং। বিল্ডিং এর ভেতরে রিড রিচার্ডস আর সু স্টর্মকে দেখা যায়। সু এসে রিডকে জানায় যে সে প্রেগনেন্ট, যা শুনে রিড রিচার্ড খুব খুশি হয়। এখানে জানা যায় তাদের বিয়ে বেশ কয়েক বছর হলো হয়েছে, কিন্তু এত বছরে তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু আজ এত বছর পর বাচ্চার খবর শুনে তারা দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর দেখা যায় টেড গিলবার্ট শো। আর আজকের এই শোটি আয়োজন করা হয়েছে ফ্যান্টাস্টিক ফোরকেই কেন্দ্র করে, আর তাই ফ্যান্টাস্টিক ফোরের টিমের 4 জন সদস্যকেই সেখানে ইনভাইট করা হয়েছে। আর তাই টিমের 4 জনই সেই শোতে এসেছে। এই শোতে ফ্যান্টাস্টিক ফোরের এই 4 জন সদস্যকে সম্মান দেওয়া হয় এবং সেই সঙ্গে তাদের জীবন আর কাহিনীর অনেক তথ্য বলা হয়। আর এখান থেকে আমরা ফ্যান্টাস্টিক ফোরের অরিজিন স্টোরি জানতে পারি। আসলে যেহেতু এর আগের 2টি ফ্যান্টাস্টিক ফোর মুভি এসেছিল, তাই মার্বেল স্টুডিও আবারও অরিজিন স্টোরি দেখায়নি। আর এই মুভির কাহিনী ফ্যান্টাস্টিক ফোরের টিম মেম্বারদের নিজেদের সে পাওয়ার কিছু বছর পরের কাহিনী। এখন পৃথিবীবাসী এদের চেনে আর এরা খুব পপুলার। কিন্তু যদি আপনারা ফ্যান্টাস্টিক ফোরের কমিক অরিজিন জানতে চান, তো অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে আমার বংলাভ কমিক্স চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই শোতে আমরা জানতে পারি ফ্যান্টাস্টিক ফোর তাদের ক্ষমতা পেয়েছে আজ থেকে 4 বছর আগে। আর এই সব কিছু শুরু হয়েছিল যখন তারা একটা স্পেস মিশনে গিয়েছিল। সেই টিমে ছিল রিড রিচার্ডস, তার স্ত্রী সু স্টর্ম, সুয়ের ভাই জনি স্টর্ম, আর তাদের খুব কাছের এক বন্ধু বেন গ্রিম। এরা সবাই ছিল অ্যাস্ট্রোনট। আর তাদের মধ্যে থাকা এই রিড রিচার্ডস, যিনি হলেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ। আর রিড তার গবেষণা থেকেই খুঁজে পেয়েছিল যে তাদের পৃথিবী ছাড়াও এই মহাকাশে বিভিন্ন গ্রহ আছে, আর সেইগুলোর অনেকগুলোতে প্রাণও আছে। আর যেসব গ্রহে প্রাণ আছে তার মধ্যে অনেকগুলো তথ্য রিড জেনে ফেলেছিল। তাই রিড রিচার্ড তার টিম নিয়ে মহাকাশে একটি মিশনে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য ছিল পৃথিবীর মতনই অন্য কোনো গ্রহ খুঁজে বের করা। কিন্তু যখন তারা 4 জন স্পেসে যায়, তখনই তাদের সঙ্গে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। কারণ যে স্পেসশিপ নিয়ে তারা মহাকাশে গিয়েছিল সেটি এক কসমিক স্টর্মে ধাক্কা খায়। ফলে তার 4 জনের শরীরে কসমিক রেডিয়েশন প্রবেশ করে। সেই রেডিয়েশনের কারণে তাদের ডিএনএ বদলে যায়। ফলে তাদের মধ্যে জন্ম নেয় অদ্ভুত শক্তি। রিড রিচার্ডস পায় স্ট্রেচিং পাওয়ার আর তার বুদ্ধি আরো বেড়ে যায়। সু স্টর্ম পায় অদৃশ্য হওয়ার ক্ষমতা, সাথে সে ফোর্স ফিল্ডও তৈরি করতে পারে। জন স্টর্মের কাছে আছে আগুনের পাওয়ার, সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে আর তৈরিও করতে পারে। আর বেন গ্রিমের পুরো শরীর পাথরের মতো শক্ত আর টাফ হয়ে যায়। ফলে তার শরীরে আসে হাল্কের মতো শক্তি। এরপর পৃথিবীতে ফিরে তারা নিজেদের এই শক্তি দিয়ে সাধারণ মানুষদের উপকার করতে শুরু করে, আর তারা হয়ে যায় ফ্যান্টাস্টিক ফোর। রিডের সুপার হিরো নাম মিস্টার ফ্যান্টাস্টিক, সু স্টর্মের ইনভিজিবল ওম্যান, জনি স্টর্মের হিউম্যান টর্চ, আর বেন গ্রিমের হচ্ছে দ্য থিং। এখানে জানা যায় কিছু সময় আগে মোলম্যানের আক্রমণের সময় ফ্যান্টাস্টিক ফোর তাকে হারায়। এরপর যখন রেড ঘোস্ট তার সুপার এপসদের দিয়ে পৃথিবীতে হামলা চালায়, তখনও ফ্যান্টাস্টিক ফোরের টিম তাদের হারিয়ে দেয়। রিড রিচার্ড যেহেতু ভীষণই স্মার্ট, আর তাই সে মাল্টিভার্স সম্পর্কেও জানতে পারে নিজের গবেষণার মাধ্যমে। সে বুঝতে পারে শুধু পৃথিবীর বাইরে অন্য গ্রহই নেই, বরঞ্চ এই ইউনিভার্সের বাইরে অন্য ইউনিভার্সও আছে, প্যারালাল ইউনিভার্স এক্সিস্ট করে। এই শোতে এটাও বলা হয় যে যেহেতু ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিম পৃথিবীর কাছে পপুলার, তাই তাদের একটি মিটিংয়ে ডাকা হয় ইউনাইটেড নেশনের কাউন্সিলে। সেখানে তারা নিজেদের ভাষণ দেয়। আর এখানে অন্য দেশ থেকেও সেই দেশের লিডাররা উপস্থিত ছিল। এখানে আমরা ল্যাটভেরিয়ার নামটিও দেখতে পাই, কিন্তু সেটা চেয়ার ফাঁকা, মানে ল্যাটভেরিয়ার লিডার এখানে উপস্থিত নেই। আর আপনারা যারা কমিক্স পড়েছেন বা হালকা জানেন, তারা তো অবশ্যই জানেন ল্যাটভেরিয়া হচ্ছে ডক্টর ডুমের দেশ।
আর এই ডুমের অরিজিনও আমার চ্যানেলে আগে থেকে আছে, যদি আপনারা সেটা জানতে চান তো ডিসক্রিপশনের লিঙ্কের সাহায্যে দেখে ফেলবেন। ডক্টর ডুম এখানে উপস্থিত না থাকলেও এটা শিওর যে এই ইউনিভার্সের ডক্টর ডুম তার লাইটভেরিয়াতেই আছে। এরপর যখন টেড গিলবার্ট শো শেষ হয় তারপর ফ্যান্টাস্টিক ফোরেরা নিজেদের বাড়ি ফিরে আসে। যেহেতু সেদিন রবিবার ছিল তাই তারা 4 জন একসাথে ডিনার করে। আর এখানে জনি আর বেন জানতে পারে যে সু প্রেগনেন্ট, আর তারা দুজন খুব খুশি হয় আর তারা সেই মুহূর্তটাকে সেলিব্রেটও করে। এরপর সিন শিফট হয় আর আমরা রিডকে তার ল্যাবে দেখি। সেই স্পেস থেকে আসা কিছু ট্রান্সমিশন পায়, তবে সেটা অন্য ভাষায় হওয়ার কারণে শুনতে কেবল গ্লিচ টাইপ শব্দ লাগছিল। আর রিড সেটার ব্যাপারে কিছু বুঝতে পারছিল না, তাই সে নিজের টেলিপোর্টেশনের কাজ শুরু করে দেয়। এখানে জনি সে রিডের সাহায্য করে আর তাদের কাজ সম্পূর্ণ হয়। কাজ শেষ হতেই তারা একটা এক্সপেরিমেন্টও করে, একটি ডিমকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করে আর তারা সেটা করতে সক্ষম হয়। তারা সেই ডিমটিকে 6 মিটার দূরে অন্য টেবিলে পাঠায়, কিন্তু ঠিক এরপরেই পুরো বিল্ডিং এ বিদ্যুৎ চলে যায়। তখন রিড বুঝতে পারে যে টেলিপোর্টেশন সম্ভব, কিন্তু এই জন্য চাই প্রচুর পরিমাণে বিদ্যুৎ, কারণ একটা ছোট ডিম টেলিপোর্ট করতে গিয়ে পুরো বিল্ডিং এর লাইট চলে গেছে। তাহলে যদি কোনো মানুষকে টেলিপোর্ট করতে হয় তবে আরো অনেক বেশি বিদ্যুৎ লাগবে। এরপর অনেকটা সময় কেটে যায় আর আবারও ফ্যান্টাস্টিক ফোরেরা ডিনার করতে একত্রিত হয়, আবার এক রবিবার। এইদিকে সুইস্টমের ডেলিভারির সময়ও কাছাকাছি চলে এসেছে আর কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই সুজন তার বাচ্চাকে জন্ম দেবে। এখানে তারা তাদের বাচ্চা নিয়ে আলোচনা করে এবং রিড যেহেতু তার বাচ্চাকে নিয়ে ভীষণ চিন্তিত, তাই সুজন তার চিন্তা দূর করার জন্য নিজের পেটের সামান্য অংশ ইনভিজিবল করে রিডকে ওদের বাচ্চাকে দেখায় এবং বাচ্চাটিকে সুস্থ সাধারণ অবস্থায় দেখে রিড কিছুটা হলেও সন্তুষ্ট হয়, কারণ রিডের একটাই চিন্তা তাদের বাচ্চা যাতে মিউটেটেড না হয়ে যায়। অপরদিকে বেনকে দেখা যায় সে নিজের বর্তমান অবস্থাকে মেনে নিয়ে জীবন যাপন শুরু করেছে সাধারণ মানুষদেরই মতো, কারণ তার এই ট্রান্সমিশনের জন্য শুরুর দিনে সে অনেক দুঃখিত ছিল, কিন্তু ধীরে ধীরে সে বাস্তবকে মেনে নেয় আর এখন সে বাচ্চাদের কাছে খুব পপুলার। কিন্তু ঠিক তখনই যখন সবকিছু ভালো চলছিল তখন এক রাতে হঠাৎ আকাশে দেখা যায় অনেক উল্কাপিণ্ড আর তার সাথে কোনো এক বস্তু ভীষণ গতিতে পৃথিবীর দিকে আসতে শুরু করেছে। পৃথিবীর মানুষজন রাস্তায় নেমে সেই দৃশ্য দেখে আর ফ্যান্টাস্টিক ফোরও তাদের মাঝে চলে যায়। আর তখন ফ্যান্টাস্টিক ফোর দেখে একজন মহিলা সার্ফবোর্ডে করে উড়ে আসছে তাদের দিকে। এই যে মহিলাটি এসেছে এ হচ্ছে সিলভার সার্ফার। আপনারা যারা 2007 সালে মুক্তি হওয়া ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফার মুভি দেখেছেন তারা তো জানেন সিলভার সার্ফার কে, কিন্তু সেখানে যে সিলভার সার্ফার ছিল সে ছিল নরিন র্যাড আর সে ছিল একজন পুরুষ। আর এখানে দেখানো হয়েছে এ হচ্ছে এক মহিলা আর এই সিলভার সার্ফারের নাম সালা বাল। যেহেতু এটা অন্য এক ইউনিভার্স তাই এখানে সিলভার সার্ফার একজন মহিলা, আর কমিক্সে এই মহিলা সিলভার সার্ফারও এক্সিস্ট করে। তো সেই যাই হোক, তারপর সিলভার সার্ফার সবাইকে উদ্দেশ্য করে বলে যে তোমাদের প্ল্যানেটকে মার্ক করা হয়েছে, তাই তোমাদের প্ল্যানেটকে কনজিউম করা হবে, যার মানে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে আর সেটা করবে স্বয়ং গ্যালাক্টাস। এরপর সে বাকিদের জানায় যে তোমাদের কাছে যতটুকু সময় আছে সেই সময়টা নিজেদের কাছের মানুষের সাথে ভালোভাবে কাটাও। আর তারপর সে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু জনি তাকে ধরার জন্য ওর পেছন পেছন উড়ে যায় এবং তারপর যখন তারা আর্থের বাইরে স্পেসে গিয়ে পৌঁছায় তখন বাইরে অক্সিজেন না থাকায় জনির আগুন নিভে যায় এবং সে নিজের আসল ফর্মে ফিরে আসে। কিন্তু তার আগে সে সিলভার সার্ফারের সার্ফবোর্ডটি ধরে নেয়। এখানে সিলভার সার্ফার ওকে অদ্ভুত একটা ভাষায় কিছু একটা বলে আর তারপর সেখান থেকে চলে যায়, কিন্তু সিলভার সার্ফার কি বলল সেটা জনি বুঝে উঠতে পারে না। আর তারপর সে ফিরে এসে বাকিদের যখন ওই ব্যাপারে জানায় তখন বাকিরা জনির কথায় অতটা গুরুত্ব দেয় না। এদিকে রিড বাকিদেরকে বলে যে গ্যালাক্টাস পৃথিবীতে এসে পৃথিবী ধ্বংস করার আগেই ওদের উচিত গ্যালাক্টাসের কাছে যাওয়া আর তার সাথে কথা বলা। আর এরপর সেই মতো ওরা প্রস্তুতি নেওয়া শুরু করে গ্যালাক্টাসের কাছে যাওয়ার জন্য। আর রিড সবার জন্য নতুন স্পেস স্যুট তৈরি করে, তবে জনির স্পেস স্যুটটা বাকিদের থেকে একটু স্পেশাল। এটার ভেতরে এক্সট্রা অক্সিজেন থাকার কারণে জনি এটা সাহায্যে কিছুক্ষণের জন্য নিজের পাওয়ার ইউজ করতে পারবে। এরপর পৃথিবীবাসীদের বিদায় জানিয়ে ফ্যান্টাস্টিক ফোর ওদের স্পেস শিপ নিয়ে বেরিয়ে পড়ে স্পেসে, যাতে তারা গ্যালাক্টাসকে খুঁজে পায়। আর তাই তাকে খোঁজার জন্য ওরা সিলভার সার্ফারের এনার্জি সিগন্যালকে ট্র্যাক করতে লাগে। আর তারপর তারা লাইট স্পিডে ট্রাভেল করে আর পৌঁছে যায় একটা গ্রহের সামনে। তাদের সেখানে পৌঁছাবার কিছুক্ষণের মধ্যেই সেই গ্রহটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় তাদের চোখের সামনেই। আসলে গ্যালাক্টাস সেটাকে খেয়ে ফেলেছে। এই গ্রহটি পৃথিবীর থেকে প্রায় 13 গুণ বড় ছিল। আর এটা দেখার পর ফ্যান্টাস্টিক ফোর বুঝে যায় যে গ্যালাক্টাস কতটা ভয়ঙ্কর, যেখানে এত বড় একটা প্ল্যানেটকে নিমেষেই খেয়ে ফেলেছে। ফলে গ্যালাক্টাসের হাত থেকে বাঁচার জন্য সুজন ওদের শিপটিকে ইনভিজিবল করে দেয়, কিন্তু তবু ওরা গ্যালাক্টাসের প্রকোপ থেকে বাঁচতে পারে না। গ্যালাক্টাস ওদের উপস্থিতি বুঝে যায় এবং সে ওদের শিপটাকে নিজের দিকে টানতে শুরু করে।
আর তারপরই সিলভার সার্ফার ওদের শিপের ভেতরে আসে এবং বলে যে ওদের এখানে আসা একদমই উচিত হয়নি, তবে যেহেতু ওরা এখানে এখন এসেই পড়েছে তাই গ্যালাক্টাস এখন ওদের সঙ্গে দেখা করবে। আর তারপর ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফারের পেছন পেছন গ্যালাক্টাসের সাথে দেখা করার জন্য তাকে ফলো করতে লাগে। আর তারপরে জনি ওর পাওয়ার ইউজ করে সিলভার সার্ফারের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আগের বার চলে যাওয়ার সময় তুমি কি বলেছিলে। তখন সিলভার সার্ফার ওর আগের কথার মানে বুঝিয়ে দিয়ে বলে যে ওটা একটা ব্লেসিং ছিল, যে শেষ সময়টুকু নিজের প্রিয়জনদের সাথে কাটাও। এদিকে ততক্ষণে ওরা সবাই এসে পৌঁছেছে গ্যালাক্টাসের সামনে। আর তখন দেখা যায় গ্যালাক্টাসের পুরো লুক, যার সাইজ সেলেস্টিয়ালের সাইজের, এত বিশাল যে তার সামনে ফ্যান্টাস্টিক ফোরদের ছোট পিঁপড়ের মতো লাগছে। এরপর গ্যালাক্টাস ওদের এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন রিড তাকে জানায় আমরা শুধু এসেছি তোমার সাথে কথা বলতে। এরপর গ্যালাক্টাস ওদেরকে নিজের কাহিনী বলে যে এক সময় অন্য কোনো ইউনিভার্সে সেও এক সাধারণ মানুষদের মতনই ছিল, আর তারপর একদিন একটা অ্যাক্সিডেন্টের ফলে শুরু হয় তার এই খিদে যা কখনো মেটে না। আর তারপর থেকেই তার অবস্থা এমন হয়ে গেছে এবং এই কারণেই সে গ্রহ খেয়ে বেড়ায়। এখানে গ্যালাক্টাস তার নিজে যে অরিজিন জানায় সেটি হুবহু কমিক্সের মতনই। আর আপনারা যদি তার এই কমিক অরিজিনটি ডিটেলসে জানতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে গ্যালাক্টাসের পুরো কমিক অরিজিনটি দেখে নেবেন। এইদিকে তারপর গ্যালাক্টাস সুজনকে স্ক্যান করে আর বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, আর ওর পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা নর্মাল নয়। আর তারপরে সে ফ্যান্টাস্টিক ফোরকে একটা অফার দিয়ে বলে যে আমি তোমাদের পৃথিবীটিকে ছেড়ে দেবো, কিন্তু বদলে আমার ওই বাচ্চাটিকে চাই। যা শুনে রিড অবাক হয়ে যায়। সে বলে তাদের বাচ্চা নর্মাল, তাহলে তাকে গ্যালাক্টাস কেন নেবে? কিন্তু গ্যালাক্টাস বলে যে না, তোমাদের বাচ্চা বিশাল পাওয়ারফুল, আর তাই একমাত্র ওই বাচ্চাটি পারবে আমার জায়গা নিতে। আসলে গ্যালাক্টাস ওই বাচ্চাটিকে নিজের স্থানে বসাতে চায় আর নিজে মুক্ত হতে চায়। তার ফলে গ্যালাক্টাসের পর এই বাচ্চাটি গ্যালাক্টাসের মতনই গ্রহ খেয়ে বেড়াবে আর মাল্টিভার্সের ভারসাম্য রক্ষা করবে। আর যেহেতু এই বাচ্চাই পারবে গ্যালাক্টাসের এই অনন্ত খিদে মেটাতে, তাই গ্যালাক্টাস নিজের পাওয়ার ব্যবহার করে। ফলে সুজন হঠাৎ যন্ত্রণা অনুভব করে। আসলে সে নিজের পাওয়ারে বাচ্চার বয়স তার মায়ের গর্ভেই পাড়িয়ে দেয়, ফলে তার বাচ্চার জন্ম নেওয়ার সময় এসে যায়। কিন্তু রিড তার বাচ্চাকে গ্যালাক্টাসের হাতে তুলে দেবে না, আর তাই জনি গ্যালাক্টাসের উপর হামলা করে দেয়। আর সিলভার সার্ফার তাকে আটকাতে গেলে তার সামনে চলে আসে বেন গ্রিম, আর সে সিলভার সার্ফারকে আটকায়। আর এই সুযোগে রিড সুজনকে নিয়ে পালাতে শুরু করে তাদের স্পেসশিপের দিকে। কিন্তু গ্যালাক্টাসকে মারা এত সহজ নয়, তাই গ্যালাক্টাস এবার তাদের ধরার চেষ্টা করে। কিন্তু শেষমেশ এরা নিজেদের স্পেসশিপের কাছে চলে আসে, আর তারপর ওরা স্পেসশিপে উঠে সেটা নিয়ে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সিলভার সার্ফার আবার ফিরে এসে ওদের পিছু করতে লেগেছে। আর এক সময় সে নিজের পাওয়ার ব্যবহার করে স্পেসশিপের মধ্যে ঢুকে সুজনকে প্রায় ধরেই ফেলেছিল। কিন্তু সেই মুহূর্তেই লাইট স্পিডে ট্রাভেল করার কারণে ওরা সেখান থেকে অনেক দূরে চলে যায়। তবে তার পরের মুহূর্তেই দেখা যায় যে সিলভার সার্ফার আবার ওদের পেছনে চলে এসেছে। তখন সুজন জনিকে বলে যে ও এসেছে তোমার ভাগ্নেকে মারতে, তাই তুমি ওকে মেরে ফেলো। আর তাই জনি সিলভার সার্ফারের উপর শুট করতে শুরু করে। কিন্তু যেহেতু ওরা লাইট স্পিডে ট্রাভেল করছিল ওয়ার্মহোলের মধ্যে, তাই তার নিশানা সিলভার সার্ফারকে লাগছিল না। যদিও শেষ অব্দি একটি শর্টসে মেরে দেয় সিলভার সার্ফারকে, কিন্তু তবুও সে তাদের পিছু ছাড়ে না। আর এতক্ষণে তারা একটি ব্ল্যাক হোলের কাছাকাছি এসে যায়। তখন রিডের মাথায় একটি বুদ্ধি আসে। সে বেনকে বলে ওদের শিপটিকে ব্ল্যাক হোলের কাছে নিয়ে যেতে, এবং সেই মতো ওরা ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছায়। আর এরপর সুজন তার ব্যথা হওয়া সত্ত্বেও ওর পাওয়ার ব্যবহার করে আর ওদের শিপটিকে ইনভিজিবল করে দেয়। আর যার ফলে ওদের পিছু করতে থাকা সিলভার সার্ফার নিজে চলে যায় ব্ল্যাক হোলের সামনে এবং সাথে সাথে ব্ল্যাক হোলকে টেনে নেয়। আর ফ্যান্টাস্টিক ফোর নিজেদের শিপ নিয়ে ব্ল্যাক হোল থেকে দূরে চলে যেতে সক্ষম হয়। আর তারপর ওরা আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই সুজানের বাচ্চার জন্ম দেওয়ার সময় হয়ে যায় এবং ওই রকম স্পিডে ট্রাভেল করতে করতেই সুজান একটা বাচ্চার জন্ম দেয়। সুজান ওদের বাচ্চাটির নাম রাখে ফ্র্যাঙ্কলিন রিচার্ড। আর তারপর যখন ওরা পৃথিবীতে ফিরে আসে তখন ওদের সাথে নবজাত শিশুও থাকে এবং ওদেরকে দেখে সাধারণ মানুষ ভীষণ খুশি হয়। এরপর রিড মিডিয়ার সামনে আসে আর মিডিয়া ওকে নানান প্রশ্ন করে যে তারা কিভাবে গ্যালাক্টাসকে হারালো এইসব কিছু। কিন্তু রিড তাকে সত্যিটাই বলে যে তারা গ্যালাক্টাসকে হারায়নি, গ্যালাক্টাসকে হারানো সম্ভব নয়। তবে এই পৃথিবীকে বাঁচাবার জন্য গ্যালাক্টাস একটা শর্ত দিয়েছে, আর সেই শর্ত হলো এই পৃথিবীর বদলে ওদের বাচ্চাটিকে গ্যালাক্টাসকে দিয়ে দিতে হবে। যেটা শুনে সেখানে উপস্থিত সকলেই রেগে যায় আর বলে তো কেন দিয়ে দিলে না তোমাদের এই বাচ্চাটিকে? কারণ গোটা পৃথিবীর বিনিময়ে একটা শিশুর প্রাণ কিছুই নয়।
কিন্তু রিড তার বাচ্চাটিকে দেবে না। এরপর কিছুটা সময় কেটে যায় আর দেখা যায় ব্যাক্সটার বিল্ডিং এ ফ্যান্টাস্টিক ফোর ভাবছে যে তারা কিভাবে গ্যালাক্টাসকে হারাবে, আর তাই সকলে ভীষণ চিন্তিত কারণ তারা কোনো সলিউশন পাচ্ছে না। এদিকে জনি তার সাথে সিলভার সার্ফারে যে কথোপকথন হয়েছিল সেটি বারবার শোনে আর বোঝার চেষ্টা করে, এমনকি সুজান এলে তাকেও সেটা শোনায়, কিন্তু সুজান ওটাকে গুরুত্ব দেয় না। কিন্তু জনি বলে যে এটাকে কোনো রকম ভাবে ডিকোড করতে পারলে হয়তো তাদের প্রবলেম সলভ হবে, আর তারপর সে প্রস্তুতি শুরু করে দেয়। এর পাশাপাশি পুরো পৃথিবীতে এখন এই যে বিপদ নেমে এসেছে এই নিয়ে সবাই ভয়ে আছে, যেহেতু সুজান আর রিডের সন্তান ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসকে দিলে তাদের পৃথিবীটা বেঁচে যেতে পারতো, তাই সকল মানুষ দাবি করে পৃথিবী বাঁচাতে ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাতে তুলে দেওয়া হোক। যা শুনে সুজান ভীষণ রেগে যায়, কারণ কোনো মাই চায় না তার বাচ্চাটিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। অপরদিকে রিডের কাছে আর কোনো প্ল্যান না থাকায় সে দ্বিতীয় প্ল্যান করে রাখে যে যদি কোনো রাস্তা না পাওয়া যায় তাহলে ফ্র্যাঙ্কলিনকে তুলে দেবে যাতে পৃথিবী বাঁচানো যায়। এছাড়া রিডের কাছে আর একটি প্ল্যানও থাকে, আর সেটা হলো পুরো পৃথিবীটিকে টেলিপোর্ট করা আর এক অন্য সৌরমণ্ডলে নিয়ে যাওয়া। কারণ আমরা আগেই দেখেছি রিড একটা টেলিপোর্টেশন ডিভাইস বানিয়েছে যেটার সাহায্যে সে একটি টিমকে টেলিপোর্টও করতে পেরেছিল, আর সেই ডিভাইসটি যদি একটু বড় সাইজের বানানো হয় তাহলে তারা এই কাজে সফল হয়ে যাবে। আর তাই সে গোটা পৃথিবীর মানুষের সামনে এসে তাদের জানায় যে সে গোটা দুনিয়ার মানুষের সাহায্য যদি পায় তাহলে সে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক টেলিপোর্টেশন ব্রিজ তৈরি করতে পারবে, আর তারপর সেই ব্রিজের সাহায্যে গোটা পৃথিবীটিকে টেলিপোর্ট করবে এবং সেটাকে অনেক দূরে অন্য কোনো সৌরজগতে নিয়ে গিয়ে ফেলবে যেখানকার নাগাল গ্যালাক্টাস পাবেও না। তবে সময় অল্প হওয়ার কারণে এই কাজটা রিড একা করতে পারবে না, আর তাই এই কাজের জন্য ওর পৃথিবীর সকল মানুষের সাহায্য দরকার। আর তাই এই জন্য গোটা পৃথিবীর সরকার ও সাধারণ মানুষেরা রিডের কথায় সম্মতি জানায় এবং সকলেই মিলে সেই টেলিপোর্টেশন ব্রিজ বানাবার কাজে লেগে যায়। কিন্তু যেহেতু পৃথিবীটাকে টেলিপোর্ট করার জন্য প্রচুর ইলেকট্রিসিটি দরকার, আর তাই রিড আবারও সবাইকে অনুরোধ করে যে যতটা পারো ইলেকট্রিসিটি বাঁচাও, এবং তারপর সুজান বিভিন্ন দেশের পলিটিক্যাল লিডারদের একটি কনফারেন্সে ডাকে যাতে সকলে একত্রিতভাবে এই টেলিপোর্টের কাজে সাহায্য করে এবং নিজেদের গ্রহটিকে বাঁচায়। আর এখানেও ল্যাটভেরিয়া লিডার আসে না, তার চেয়ার খালি। এদিকে পৃথিবীর মানুষেরা একত্রে চেষ্টা করছে সেই টেলিপোর্টেশন ব্রিজটাকে তৈরি করার। অপরদিকে জনিকে দেখা যায় সে সিলভার সার্ফারের মেসেজগুলো ডিকোড করার চেষ্টা করছে, আর শেষ পর্যন্ত সে সফলও হয়ে যায় আর সেই মেসেজগুলোর অর্থ বুঝতে পারে। এদিকে বেশ কয়েকদিনের কঠিন পরিশ্রমের পর তারা টেলিপোর্টেশন ব্রিজগুলো তৈরি করে ফেলে, আর এরপর ফ্যান্টাস্টিক ফোর পুরো পৃথিবীর সাথে কানেক্ট করে ব্রিজগুলো চালু করে। আর তারপর যেই তাদের পৃথিবীটিকে টেলিপোর্ট করতেই যাবে ঠিক তখনই দেখা যায় আচমকা সিলভার সার্ফার সেখানে চলে এসেছে, আর সে দ্রুত এক এক করে পৃথিবীর বেশ কয়েকটি টেলিপোর্টেশন ব্রিজ ভেঙে ফেলে। আর যখন সে নিউ ইয়র্কের ব্রিজটা ভাঙতেই যাবে তখনই সেখানে জনি চলে আসে আর তাকে আটকাতে তাকে অন্য একটা স্থানে নিয়ে গিয়ে ফেলে এবং সেখানে যাওয়ার পর তার ডিকোড করা মেসেজগুলো চালিয়ে দেয়, যেটা শুনে সিলভার সার্ফার পুরো থমকে যায়, কারণ এটার মাধ্যমে জনি সিলভার সার্ফারের সম্পর্কে সবকিছু জানতে পেরেছে। আসলে তার নাম হচ্ছে সালাবাল, যে কিনা নিজের প্ল্যানেটের একটা সাধারণ মানুষ ছিল, কিন্তু তারপর একদিন গ্যালাক্টাস যখন ওদের প্ল্যানেটটিকে খেতে আসে তখন ওর সাথে গ্যালাক্টাসের একটা চুক্তি হয়, যেখানে গ্যালাক্টাস ওদের প্ল্যানেটকে তো ছেড়ে দেয় কিন্তু ওকে নিজের হেরল্ড বানিয়ে দেয়, যে কিনা তার জন্য দাসত্ব করবে। এরপর জনি সিলভার সার্ফারের উদ্দেশ্যে বলে যে তুমি তো তোমার নিজের প্ল্যানেটকে বাঁচিয়েছো, সেখানকার মানুষদের প্রশংসা পেয়েছো, কিন্তু তোমার কারণে আবার বহু প্ল্যানেট ধ্বংস হয়েছে যারা তোমার কাছে প্রাণের ভিক্ষাও চেয়েছে, কিন্তু তুমি ওদের সাহায্য করনি, আর অনেক মানুষ মারা গেছে, আর এই সব কিছুর জন্য দায়ী তুমি। এই কথাগুলো শুনে সিলভার সার্ফার নিজের ভুল বুঝতে পারে আর সে বলে গ্যালাক্টাস যা চায় সেটা হবেই, আর তাই পৃথিবী ধ্বংস হবেই, আর না হয় বাচ্চাটিকে দিয়ে দিতে হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে যেহেতু ব্রিজগুলো ভেঙে গেছে তাই রিড চিন্তিত, সে আর পৃথিবীতে টেলিপোর্ট করতে পারবেই না। তখন সে আর একটি প্ল্যান বানায়, যেহেতু এখন আর পৃথিবীতে টেলিপোর্ট করা সম্ভব নয় তাই সে ঠিক করে যে অবশিষ্ট একটি ব্রিজ আছে সেটার সাহায্যে সে এবার গ্যালাক্টাসকেই টেলিপোর্ট করে দেবে, আর তাই তাকে যেভাবে হোক গ্যালাক্টাসকে এখানে আনতেই হবে, আর তাই সে ফ্র্যাঙ্কলিনকে এটার জন্য ব্যবহার করবে। এটা শোনার পর প্রথমে সুজন ও বাকিরা রাজি হয় না ওইটুকু বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, যেহেতু তাকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই কেউ রাজিও হচ্ছে না। কিন্তু এছাড়া যেহেতু পৃথিবীকে বাঁচানোর আর কোনো উপায় নেই তাই অবশেষে সকলে রাজি হয়ে যায় এটা করার জন্য। তবে পাশাপাশি ওরা এটা নিয়েও চিন্তা করে যে গ্যালাক্টাস পৃথিবীতে আসার পর সে যেহেতু বিশাল বড় তাই সে যেই রাস্তা দিয়ে যাবে সেটাকে ধ্বংস করতে করতে যাবে, আর তাই এতে প্রচুর মানুষ মারাও যাবে। তাই ওরা আগে ঠিক করে গ্যালাক্টাস
গ্যালাক্টাস আসার আগে সকল মানুষকে এখান থেকে সরাতে হবে। আর তাই তারা দেখা করে মোল ম্যানের সাথে, যার কাছে একটা আন্ডারগ্রাউন্ড রাজ্য আছে এবং ফ্যান্টাস্টিক ফোর তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করায় যাতে সে সকল মানুষকে তার আন্ডারগ্রাউন্ড রাজ্যে নিয়ে যেতে পারে, যার ফলে গ্যালাক্টাস আসার পর শহর ধ্বংস হলেও সেই সকল মানুষেরা বেঁচে থাকবে। আর সেই মতো মোল ম্যান সকল মানুষকে সেখান থেকে সরিয়ে নিজের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। এরপর ফ্যান্টাস্টিক ফোর ওদের প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। ওদের টেলিপোর্টেশন ব্রিজের সামনে ফ্র্যাঙ্কলিনকে রেখে দেয় যাতে তাকে দেখে গ্যালাক্টাস সেদিকে আসে। এরপর যখন গ্যালাক্টাস ওর শিপ থেকে পৃথিবীতে নামে তখন সে প্রথমে মাটির গন্ধ শোকে। এখানে হতে পারে পৃথিবীতে সেলেস্টিয়াল বীজ বপন করা আছে কিনা সে সেটাই চেক করছে। আর তারপর সে স্ক্যান করে আর সে ফ্র্যাঙ্কলিনের উপস্থিতি বুঝতে পারে আর তাকে নেবার জন্য সেদিকেই এগিয়ে চলে। আর সে যে দিক দিয়ে এগিয়ে যায় সেখানের বাড়িঘর সব ধ্বংস হতে লাগে। এরপর যখন সে ফ্র্যাঙ্কলিনের কাছে এসে উপস্থিত হয় আর তাকে তুলতেই যাবে ঠিক তখনই সেখানে জনি এসে গ্যালাক্টাসের চোখে আগুনে করে অ্যাটাক করে। আর সেই ফাঁকে রিড ফ্র্যাঙ্কলিন যেটাতে ছিল সেটাকে বদলে ওখানে একটি খালি বক্স রেখে দেয়। আর জনি উড়ে এসে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে ব্যাক্সটার বিল্ডিংয়ে হার্বির কাছে চলে আসে। এরপর রিড অপেক্ষা করতে থাকে গ্যালাক্টাসকে টেলিপোর্ট করার জন্য, কিন্তু টেলিপোর্টেশনের ব্রিজের কাছাকাছি এসেও গ্যালাক্টাস সেখানে পা দেওয়ার আগেই থেমে যায়। আর তারপর সে স্ক্যান করে বুঝে যায় যে তাকে বোকা বানানো হচ্ছিল এবং এখন বর্তমানে ফ্র্যাঙ্কলিন ব্যাক্সটার বিল্ডিংয়ে রয়েছে। আর তারপর গ্যালাক্টাস সোজা সেই দিকেই যাওয়া শুরু করে দেয়। আর এই জিনিসটা যেহেতু ওদের প্ল্যানে ছিলই না তখন ওরা চারজন গ্যালাক্টাসের উপর নানানভাবে অ্যাটাক করতে লাগে যাতে তাকে আটকাতে পারে। গ্যালাক্টাস বিশাল পাওয়ারফুল তাই সে নিজের হাতের ধাক্কায় বেনকেও স্পেসে ছুড়ে দেয়। আর তারপর জনি গিয়ে বেনকে ধরে এবং যখন রিড গ্যালাক্টাসকে আটকাতেই যায় তখন গ্যালাক্টাস রিডকে ধরে ফেলে আর ওকে টেনে লম্বা করতে থাকে। আর তাকে এতটাই লম্বা করে দেয় যে রিড যন্ত্রণা অনুভব করতে লাগে। আর যদি একটু বেশি টেনে দিত তাহলে ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির রিডের মতন এই রিডেরও অবস্থা হয়ে যেত। কিন্তু ততক্ষণে জনি বেনকে ধরে উড়িয়ে এনে সেখানেই ফেলে দেয় আর সে এসে গ্যালাক্টাসকে ধাক্কা মারে, ফলে রিড ছাড়া পায় আর এই যাত্রায় সে বেঁচে যায়। এদিকে তখন গ্যালাক্টাস ব্যাক্সটার বিল্ডিং এর কাছে পৌঁছে গেছে আর সে ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে ফ্র্যাঙ্কলিনকে বের করে আনে। আর নিজের বাচ্চার এই বিপদ দেখে সুজন ওর পাওয়ার ফুল পোটেন্সিয়ালে ব্যবহার করে দেয় এবং গ্যালাক্টাসকেও টেলিপোর্টেশন ব্রিজের দিকে ঠেলতে লাগে। পাশাপাশি বেনও ওকে সাহায্য করার জন্য গ্যালাক্টাস যে বিল্ডিং ধরে আটকে আছে সেই বিল্ডিংগুলোকে ভাঙতে লাগে এবং সাথে সাথে জনি চলে যায় সেই ব্রিজটা ওপেন করতে। আর রিড চলে যায় ওদের বাচ্চাটিকে গ্যালাক্টাসের হাত থেকে নিতে। আর তারপর শেষমেশ সুজন নিজের সমস্ত শক্তি ব্যবহার করে এবং গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন পোর্টালের মধ্যে ঢুকিয়ে দেয়। আর জনি পোর্টাল ওপেন করার সাথে সাথেই রিড গিয়ে ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং এর ফলে গ্যালাক্টাস একাই পোর্টালের মধ্যে চলে যায়। তবে সুজনের অতিরিক্ত পাওয়ার ব্যবহার করার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সাথে সাথে দেখা যায় পোর্টাল যেহেতু তখনও ওপেন ছিল তাই গ্যালাক্টাস আবারও বেরোনোর চেষ্টা করছে। তখন জনি তাকে নিয়ে পোর্টালে ঢোকার জন্য উড়ে যায় যাতে গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে না পায়। মানে জনি নিজের স্যাক্রিফাইস করার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে, কিন্তু তখনই আচমকা সেখানে চলে আসে সিলভার সার্ফার। আর যেহেতু সে নিজের ভুল বুঝতে পেরেছে তাই সে দ্রুত গিয়ে গ্যালাক্টাসকে জোরে ধাক্কা মারে আর তাকে সাথে করে নিয়ে সে পোর্টালের মধ্যে ঢুকে যায় এবং সাথে সাথে পোর্টালটা বন্ধ হয়ে যায়। আর তারা পৃথিবীকে গ্যালাক্টাসের হাত থেকে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। আর তারপর তারা সুজনের কাছে আসার বুঝতে পারে যে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে সুজন অনেক বেশি পাওয়ার ব্যবহার করেছিল, ফলে সে মারা গেছে। যে কারণে সকলেই ইমোশনাল হয়ে পড়ে এবং রিড কাঁদতে লাগে। তখন ওদের বাচ্চাটিও নিজের মায়ের মৃত্যুর জন্য কাঁদতে লাগে। আর তারপর রিড ওদের বাচ্চাটিকে ওর মায়ের ওপর বসিয়ে দেয়। আর হঠাৎ ফ্র্যাঙ্কলিনের কান্না থেমে যায় আর ফ্র্যাঙ্কলিন তার পাওয়ার ব্যবহার করে, ফলে ওর মায়ের প্রাণ ফিরে আসে। গ্যালাক্টাস ঠিকই বলেছিল, ফ্র্যাঙ্কলিন সত্যি বিশাল পাওয়ারফুল, যে কিনা সদ্যজাত শিশু হওয়া সত্ত্বেও একটা মৃত মানুষকে বাঁচিয়ে তুলেছে। মানে সে কতটা পাওয়ারফুল একবার ভেবে দেখুন। এই ফ্র্যাঙ্কলিনের কমিক অরিজিন জানতে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে যেতে ভুলবেন না। আর এরপর 4 বছর কেটে যায় আর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ফ্র্যাঙ্কলিনের বয়স এখন 4 বছর। আর ওর মা সুজান ওকে গল্প শোনানোর জন্য একটা বই খুঁজতে যায়, কিন্তু যখন সে ফিরে আসে সে দেখে ফ্র্যাঙ্কলিন কারোর সাথে কথা বলছে। আর তারপরে দেখা যায় ফ্র্যাঙ্কলিন যার সাথে কথা বলছে সে হলো ডক্টর ডুম। যদিও তার ফেস এখানে দেখায়নি, শুধু তার আউটফিট দেখানো হয়েছে আর তার হাতে তার মাস্ক। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তার নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।